আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফায় প্রচার শেষ হতে বাকি আর মাত্র একদিন। প্রচার পর্ব এখন তুঙ্গে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী আজও পশ্চিমবঙ্গে প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। এনআইএ দেশের উত্তর পূর্ব সীমান্তে সক্রিয় মানব পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করেছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ 1999 সালে ভারতের সঙ্গে ইসলামাবাদের চুক্তি লঙ্ঘন করার কথা স্বীকার করেছেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টির জেরে উত্তর পূর্ব ভারতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, উত্তর পশ্চিম ভারতে অব্যাহত তীব্র তাপপ্রবাহ। ভারতীয় সেনাবাহিনীর মেজর রাধিকা সেন 2023-এর মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ভারতীয় পর্বতারোহী সত্যদীপ গুপ্ত একই মরশুমে দুবার মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে পর্বতারোহণ করে ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্বের প্রচার শেষ হতে বাকি মাত্র একদিন। প্রচার এখন তুঙ্গে। শেষ এই পর্বে 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি সংসদীয় আসনে 1 জুন ভোট নেওয়া হবে। প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 904 জন প্রার্থী। প্রধানমন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী গতকালের পর আজও পশ্চিমবঙ্গে ভোট প্রচারে অংশ নেবেন। কলকাতার রাজভবনে রাত্রিবাসের পর আজ সকালে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে প্রচার কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গতকাল তিনি উত্তর 24 পরগনা জেলার বারাসাত ও বসিরহাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে অশোকনগর ও যাদবপুরে জনসভা করেন। মোদী বলেন, তার শাসনকালে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করা হয়নি। যাদবপুরে জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের আমলের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী 5 বছরের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেন। भारत में हर दिन 2 नए कॉलेज खुले हैं, छोटा काम नहीं है। भारत में हर हफ्ते एक नई यूनिवर्सिटी बनी है। हर साल 30 से ज्यादा मेडिकल कॉलेज बने हैं। 10 साल पहले ग्लोबल रैंकिंग में हमारे 4-5 इंस्टीट्यूट आते थे। आज दर्जनों इंस्टीट्यूट ग्लोबल रैंकिंग में भारत के नाम है। आज भारत दुनिया का तीसरा बड़ा स्टार्टअप इकोसिस्टम है। आने वाले 5 साल में हम भारत को ग्लोबल एजुकेशन, रिसर्च और स्किल डेवलपमेंट का हब बनाता देखेंगे। কলকাতায় গত সন্ধ্যায় উত্তর কলকাতা ও দমদমের দলীয় প্রার্থীদের সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো করেন প্রধানমন্ত্রী। শ্যামবাজার 5 মাথার মোড় থেকে শুরু হয়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি পর্যন্ত চলে এই রোড শো। এর আগে ঝাড়খণ্ডের দুমকা এয়ারপোর্ট গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 4 জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় কারাকাট সংসদীয় কেন্দ্রের অধীনে বারুণে গতকাল জনসভা করেন। বিহারের জেডিইউ সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নালন্দা লোকসভা কেন্দ্রের আস্তানে জনসভায় ভাষণ দেন। বিরোধী আরজেডির বিরুদ্ধে তিনি ভোট ব্যাংকের রাজনীতি করার অভিযোগ করেন। আরজেডি প্রধান লালু প্রসাদ বলেছেন, এবারের লোকসভা নির্বাচন সংরক্ষণ এবং ভারতীয় সংবিধানকে রক্ষা করার লড়াই। পাটনায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুরে দলীয় প্রার্থীর সমর্থনে কম্পিলগঞ্জ এলাকায় জনসভাতে ভাষণ দেন। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস নেতা রাহুল গান্ধী যুগ্মভাবে বারাণসীর মোহনসারাই এলাকায় এবং বাঞ্চগাঁও লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভায় অংশ নেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী হিমাচল প্রদেশের উনা জেলার গাগরেটে নির্বাচনী সভা করেন। দেশে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি কমানোর ক্ষেত্রে বিজেপি সরকার ব্যর্থ বলে তিনি অভিযোগ করেন। প্রধানমন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আগামীকাল 3 দিনের সফরে কন্যাকুমারী যাচ্ছেন। সূত্রের খবর, কন্যাকুমারীতে তিনি রক মেমোরিয়াল ঘুরে দেখার পাশাপাশি ধ্যান মণ্ডপমে ধ্যান করবেন। উল্লেখ্য, ওই স্থানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফায় মোট কতজন ভোট দিয়েছেন সেই সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, এই দফায় 7,05,44,000-এর বেশি মানুষ ভোট দিয়েছেন। 58টি আসনে গড়ে ভোট পড়েছে 63.37%। সপ্তম দফার জন্য আসন অনুযায়ী ভোটার সংখ্যাও প্রকাশ করেছে কমিশন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দেশের উত্তর পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করেছে। এনআইএ সূত্রের খবর, ধৃত জলিল মিয়া ত্রিপুরার বাসিন্দা। আসামের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ এর কাছ থেকে এই মামলাটি এনআইএ হাতে নেয় এবং এর আগে এই মামলায় 33 জন গ্রেপ্তার হয়েছে। তদন্তে জানা গেছে, জলিল মানব পাচার চক্রের অন্যতম মূল পাণ্ডা এবং সেই অভিযুক্ত জীবন রুদ্রপালের ঘনিষ্ঠ সহযোগী। গত বছর নভেম্বর মাসে এনআইএ দেশজুড়ে অভিযান চালিয়ে বেশ কিছু আপত্তিকর নথি
নথিপত্র, ডিজিটাল সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বিপুল সংখ্যায় বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের প্রতি মাসে এদেশে পাচার করা হয় বলে এনআইএ এর তদন্তে জানা গিয়েছে। মাসকাটে ভারতীয় দূতাবাস এবং ভারতের জাতীয় লেখাগার বা ন্যাশনাল আর্কাইভস এনএআই এর যৌথ প্রয়াসে ওমানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের ঐতিহাসিক তথ্যাবলী সংরক্ষণের প্রথম একটি প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্য ওমান কালেকশন আর্কাইভাল হেরিটেজ অফ ইন্ডিয়ান কমিউনিটি ইন ওমান শীর্ষক এই কর্মসূচি চলতি বছরের 19 মে থেকে 27 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওমানে 250 বছর যাবৎ বসবাসকারী 32টি ভারতীয় পরিবার এতে অংশগ্রহণ করে। বিদেশে বসবাসকারীদের তথ্যাবলী ডিজিটাইজ করার ক্ষেত্রে এনএআই এর প্রথম পদক্ষেপ হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি, আরবি, গুজরাটি এবং হিন্দিতে 7000-এর বেশি তথ্য এই প্রকল্পে ডিজিটাইজ করা হয়েছে। হরিয়ানা সোনিপতে গত সন্ধ্যায় একটি রবারের কারখানায় আগুন লাগে। পুলিশ জানিয়েছে সোনিপত জেলার রাই শিল্পাঞ্চলে ওই অগ্নিকাণ্ডে 40-45 জন জখম হন। তারা অধিকাংশই কারখানার কর্মী। এদের মধ্যে 5 জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে কোনো বয়লার ফেটে দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ 1999 সালে ভারতের সঙ্গে ইসলামাবাদের চুক্তি লঙ্ঘন করার কথা স্বীকার করেছেন। পাকিস্তান মুসলিম লীগ PMLN এর সাধারণ পরিষদের বৈঠকে সম্প্রতি তার এই স্বীকারোক্তি প্রকাশ্যে এসেছে। ওই বৈঠকে শরীফ জোর দিয়ে বলেন যে 1998-এর 28 মে তিনি পারমাণবিক পরীক্ষা চালান। এর জবাবে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লাহোর সফর করেন এবং 1999 সালের 21 ফেব্রুয়ারি লাহোর ঘোষণাপত্র স্বাক্ষর করেন। ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বাড়ানো ছিল এই চুক্তির লক্ষ্য। শরীফ বলেন, তবে ওই চুক্তি স্বাক্ষরের কিছু পরেই পাকিস্তানি বাহিনী জম্মু কাশ্মীরের কার্গিলে অনুপ্রবেশ করে, যা থেকে পরিস্থিতি কার্গিল যুদ্ধের দিকে গড়ায়। ভারত ও লিবিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। নতুন দিল্লিতে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন গতকাল লিবিয়ার রাজনীতি বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ খলিল ইসালের সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মুরলীধরন জানিয়েছেন, বৈঠকে উভয় পক্ষ দুদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পরবর্তী পদক্ষেপগুলি স্থির করেছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে উত্তর পূর্ব ভারতের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। মিজোরামের আইজলে পাথর খাদানে ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 23, নিখোঁজ 9 জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি অনিল শুক্লা জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এদিকে আসামে ঝড়ের তাণ্ডবে 3 জনের মৃত্যু হয়েছে, আহত 17 জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, শোনিতপুর জেলার ঢেকিয়াজুলিতে একটি স্কুল বাসের উপর গাছের ডাল ভেঙে পড়লে 12 জন পড়ুয়া আহত হয়। অন্যদিকে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়ায় পাঁচিল ভেঙে পড়ে 1 জন প্রাণ হারিয়েছেন। অন্য একটি স্থানে ভূমিধসে আহত হয়েছেন 4 জন। অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম কামেং, পূর্ব কামেং, পাপুম, পারেতে এবং চাংলাং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও 11টি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই সময় সকলকে সতর্ক থাকার এবং বিপজ্জনক স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে কেরালার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। কোট্টায়াম এবং এর্নাকুলাম জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। অতীতের সব রেকর্ড ভেঙে দেশের উত্তর পশ্চিম অংশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থানের চুরু জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 50.5 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বাধিক। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর আর.কে. জেনামানি আকাশবাণীকে জানিয়েছেন, উত্তর পশ্চিম ভারতে আগামী 2 দিন তাপপ্রবাহ চলবে, এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। ভারতীয় সেনাবাহিনীর মেজর রাধিকা সেন 2023-এর মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শান্তিরক্ষী হিসেবে কাজ করার সময় মহিলা ও বালিকাদের জন্য উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতেই তাঁকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মেজর রাধিকা সেনকে এই পুরস্কারের জন্য অভিনন্দন জানিয়ে তাকে একজন প্রকৃত নেতা ও রোল মডেল হিসেবে অভিহিত করেছেন। ভারতীয় পর্বতারোহী সত্যদীপ গুপ্ত একই মরশুমে 2 বার মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে পর্বত আরোহণ করে ইতিহাস গড়েছেন। একই সঙ্গে তিনি হলেন প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্ট থেকে মাউন্ট লোৎসে যেতে 11 ঘন্টা 15 মিনিট সময় নিয়ে আরও একটি রেকর্ড করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভা নির্বাচনের 7ম ও শেষ দফায় প্রচার শেষ হতে বাকি আর মাত্র 1 দিন। প্রচার পর্ব এখন তুঙ্গে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী আজও পশ্চিমবঙ্গে প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।